বিজেপির কি শনির দশা চলছে? আগে যে বিষয়ে বিজেপি একবার হাত দিত সেখানেই সোনা ফলত, আর এখন এমন দশা হয়েছে বিজেপি যাতেই হাত দিচ্ছে তাই কিন্তু ছাই হয়ে যাচ্ছে। সেই কৃষি বিল থেকে শুরু হয়েছে, হয়ে সাম্প্রতিক এই যে মন্ত্রীদের পদ খারিজ করে দেবার বিল, সবটাই কিন্তু ঠান্ডা ঘরে ঢুকিয়ে আত্মরক্ষা করতে হচ্ছে। রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশও কিন্তু ব্যাকফায়ার করতে চলেছে বলে খবর। এসআইআর করে ভোট চুরিকে আইন সিদ্ধ করতে গিয়েও লেজে গোবরে অবস্থা হয়েছে বিজেপির। ওদিকে রাহুল গান্ধী কর্ণাটকের একটি মাত্র বিধানসভা মাধবপুরার ভোট চুরির আকাট্য প্রমাণ সামনে আনতেই কিন্তু অমিত শাহের চেলা নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তা প্রেস কনফারেন্স করতে গিয়ে একেবারে মল মূত্র ছড়িয়ে সারা দেশে হাসির খোরাক তো হয়েইছেন, উল্টে এক ধাক্কায় নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা তা অনেকটাই নামিয়ে দিয়েছেন। রাহুল গান্ধী বিহারে যেভাবে ভোটাধিকার যাত্রা করলেন আর যেভাবে তাতে মানুষের ঢল নামলো, তাতে রীতিমতো হকচকিয়ে গিয়েছে গোটা বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। সুনিশ্চিত পরাজয়ের দিকে ডুবতে ডুবতে পেয়ে গেলেন একটা খড়কুটো। রাহুল গান্ধী তেজস্বী যাদবের সভা শেষ করে চলে যাবার পর কোনো একজন প্রাক্তন বিজেপির পাড়ার নেতা মঞ্চে উঠে নরেন্দ্র মোদীর মায়ের সম্বন্ধে অত্যন্ত নোংরা মন্তব্য করে বসলো। আমরা নিন্দা করি তার। বিজেপি এটাকেই হাতিয়ার করে বসলো। স্বয়ং নরেন্দ্র মোদী ভিকটিম কার্ড খেলতে বসে গেলেন। বিহারে বন্ধ ডাকলো বিজেপি, বিহারের শাসক দল হয়েও তারা বন্ধ ডাকলো, তাও শেষ রক্ষা হলো না। আজকের 5টার পোস্টমর্টেমে আমরা পোস্টমর্টেম করতে বসেছি বিহার বিধানসভা নির্বাচনের। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের 5টার পোস্টমর্টেম অনুষ্ঠান। আমি আপনাদেরকে আজ যে কথাগুলো বলবো পুরোটা একটু মন দিয়ে শুনবেন। একটু মন দিয়ে শুনলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কোন বিষয়ে পোস্টমর্টেম করতে চলেছি, কেন করছি। দেখুন, শাসক দলের কাজ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করে রাজ্যকে সচল রাখা। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যাদের হাতে ক্ষমতা তারাই লাঠি সোটা নিয়ে বন্ধ সফল করতে নেমে পড়েছে। অন্তঃসত্ত্বা মায়ের অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে, তারা জোর করে দোকান বন্ধ করছে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আছেন, 2জন উপমুখ্যমন্ত্রী আছেন, আর 35 জন মন্ত্রিসভার সদস্য সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। সরকার এবং সরকারি দল নিজেই নিজের রাজ্যকে অচল করে দিচ্ছে, এমন দৃশ্য কিন্তু বাংলাতে আমরা আগেও দেখেছি, বাংলার মানুষের অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে বাম জমানায়। বিহারে এই প্রথম দেখলাম আমরা। নরেন্দ্র মোদীর মাকে যে কুকথা বলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি একজন পাড়ার নেতা, তাও আবার রাহুল গান্ধী তেজস্বী যাদবের ছেড়ে যাওয়া মঞ্চ থেকে। যথারীতি মোদী তখন বিদেশ সফর করছেন, যেমনটা তিনি করে থাকেন, ফিরে এসেই কান্নাকাটি শুরু করে দিলেন এই নিয়ে। দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে নিজেই বারবার চোখের জল ফেলে মানুষের সহানুভূতি বা সিম্প্যাথি ভোট কুড়োতে ব্যস্ত হয়ে পড়েছেন। এর আগেও আমরা দেখেছি কর্ণাটকে গিয়ে একই কাজ করেছিলেন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী ছেড়ে দিন, একজন পুরুষের কাছে তার মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সেই মাকেই বারবার ব্যবহার করে রাজনীতি করতে চেয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এসব করতে দুবার ভাবেননি, যেটা কোনো পুরুষ ভাবতেই পারে না তার মাকে ব্যবহার করবেন রাজনীতির ক্ষেত্রে। মাকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির সময় ছবি তোলালেন। যে মা নাকি লোকের বাড়িতে বাসন মেজে মানুষ করেছেন নরেন্দ্র মোদীকে, সেই মাকেই তিনি যৌবনে ছেড়ে চলে গেলেন। ভিক্ষা করে খেতে খেতে বেশ কয়েকবার আমেরিকাও নাকি ঘুরে আসলেন। সেই মায়ের কাছে গিয়ে প্রণাম করবার ছবি তোলালেন। জানি না কতজন পুরুষ তার মাকে প্রণাম করবার সময় ফটোগ্রাফার ডেকে নিয়ে যায়, এটা আমার জানা নেই। এসব ছবি দিয়ে তিনি যে কত মাতৃভক্ত সেটা একবার প্রমাণ করার চেষ্টা করলেন। আসলে এই মাতৃভক্তি দেখাতে হয়। আমরা যারা মাকে প্রণাম করি বা করতাম বা প্রতিদিনই আমরা প্রায় মায়ের কাছে নতজানু হই, আমরা কিন্তু তার ছবি তোলাই না, কারণ আমাদের দেখানোর প্রয়োজন নেই। নরেন্দ্র মোদীর দেখানোর প্রয়োজন হলো তিনি কত মাতৃভক্ত।
মায়ের ছবিকে এভাবেই বিক্রি করে, মানে এভাবে বিক্রি করেছে ভারতের কোনো প্রধানমন্ত্রী, এর নজির আপনি পাবেন না, সাধারণ মানুষকেও পাবেন না। তারপর একদিন কি বলে বসলেন, বললেন তিনি নাকি নন বায়োলজিক্যাল মানুষ, অর্থাৎ তিনি কোনো মা বা বাবার দ্বারা জন্মগ্রহণ করেননি, তাকে নাকি পরমাত্মা পাঠিয়েছেন। অর্থাৎ যে মায়ের গর্ভ থেকে তিনি জন্ম নিয়েছেন সেই পবিত্র গর্ভটাকেই অস্বীকার করে নিজের মাকেই চূড়ান্ত অপমান করে বসলেন। মায়ের জঠরকে অস্বীকার করা নরেন্দ্র মোদী বিহারেও সিম্প্যাথি ভোট আদায়ের যে চেষ্টা, তার কোনো কসুর করেননি। ফল হলো কি? ফল হলো উল্টো। এর আগে তারই মুখ থেকে নিঃসৃত গালিগালাজের ভিডিও ক্লিপগুলো আরো একবার ভাইরাল হতে শুরু করলো। কংগ্রেস কি বিধবা, জার্সি গাই, দিদি ও দিদি, হাইব্রিড বাচ্চা, 50 কারোর কি গার্লফ্রেন্ডের মতন অশ্রাব্য ভাষাগুলো আবার আরো একবার মানুষের মোবাইলে মোবাইলে ঘুরতে শুরু করে দিল। যেখানে কোনো এক ছুটকো নেতা কি বলেছে তার বদলে স্বয়ং প্রধানমন্ত্রী কি বলছেন তা ছড়িয়ে পড়লো দেশ জুড়ে। ওই ছুটকো নেতার বদলা হিসেবে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা সারা দেশের মানুষ জেনে গেল। লেনে কা দেনা পড় গিয়া। রমেশ সিং বিদুরি সহ একাধিক বিজেপি নেতারা যে নোংরা ভাষা ব্যবহার করেছেন, তাদের টুইট, তাদের ভাষা হুড়মুড়িয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আবার ভাইরাল হতে শুরু করলো। এবার ব্যাকফুটে বিজেপি। শক্তি প্রদর্শনের জন্যই হোক, নিজেদের অস্তিত্ব মানে মাপতে গিয়েই হোক, সরকারের থেকেও বিহার বন্ধ ডেকে বসলো বিজেপি। তাতেও ফল হলো উল্টো। মানুষের সমর্থন সেভাবে বন্ধে প্রতিফলিত হচ্ছে না দেখে বিজেপি নেতারা বড় বড় ডান্ডা দেওয়া পদ্ম পতাকা হাতে নেমে পড়লেন রাস্তায় বন্ধ সফল করতে। জোর জবরদস্তি করে দোকান বন্ধ করানো হলো। প্রেগন্যান্ট মহিলার অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার যে ছবি, সেই সব টুকরো টুকরো ছবি সমাজ মাধ্যমে ভেসে উঠলো। আর এইটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বিহারের সাধারণ মানুষের মনে বিজেপির সম্বন্ধে নানান প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো। কমেন্টেই তার প্রমাণ। তাই শুরুতেই বলেছিলাম বিজেপির হাত থেকে পরশ পাথর কিন্তু হারিয়ে গিয়েছে, শনির দশা চলছে। যেখানেই তারা হাত দিচ্ছে সেটা সোনা হয়ে যাওয়ার বদলে সেটা ছাই হয়ে যাচ্ছে। এটা বিহার বিজেপির জন্য যতটা খারাপ সংবাদ, তার চেয়েও অনেক বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে আমাদের এই বঙ্গ বিজেপির কাছে। এখান থেকে নজর ঘোরাতেই, এই বিহারের ঘটনা থেকে নজর ঘোরাতেই বিধানসভায় চলছে হট্টগোল। রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। বিহারে বিজেপির সমর্থন দ্রুত হারালে বঙ্গ বিজেপির কি এমন ক্ষতি? এই প্রশ্ন তো আপনারা আমাকে ছুড়ে দিতেই পারেন। উত্তরটা কিন্তু খুব সহজ। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি বিহার থেকে আসা পরিযায়ী মানুষ আছেন, 1 কোটি। তাদের মধ্যে প্রায় 65-70 লাখ মানুষ পশ্চিমবঙ্গের ভোটারও। এই 70 লাখ মানুষের মধ্যে প্রায় 80% ভোটটা পড়তো বিজেপির ঝুড়িতে। বিহার নির্বাচনে ভরাডুবি হলে বাংলাতেও বিজেপির যে বিহারি ভোট তা স্বাভাবিকভাবেই অনেকটা কমে যাবে, এটাই ট্রেন্ড বলে। এত বছর তাই হয়ে এসছে। কারণ বিহারে যে সরকার থাকে সেই সরকারের পক্ষেই কিন্তু, বা সেই সরকারের সাথে যারা বন্ধুত্ব রেখে চলে তাদেরকেই ভোট দেয় পশ্চিমবাংলার বিহারিরা। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি যতই জারিজরি করুক, যতই চুরি চামারিকে কাজে লাগাক, কোনোটা কিন্তু কাজে আসবে না। তারপর আছে তামিলনাড়ুর ভোট, সেখানেও কাজে আসবে না। বিহার, বাংলা, তামিলনাড়ু এই 3 রাজ্যে বিজেপি হেরে গেলে সারা দেশে তার একটা বড় এফেক্ট পড়বে। 3টেই বড় রাজ্য। হরিয়ানা বিধানসভার ভোটে বিজেপির ভোট চুরি নিয়ে প্রশ্ন উঠেছে নন্দীগ্রাম, প্রশ্ন উঠেছে বারাণসীর ভোট গণনা নিয়েও। মানুষের বিশ্বাস হারিয়েছে বিজেপি। সবাই কিন্তু এখন সন্দেহের চোখে দেখতে শুরু করেছে বিজেপিকে। আগামী 9 তারিখ উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। এই নির্বাচনে মানে বিজেপি তথা এনডিএর জয় একেবারে সুনিশ্চিত হলেও ক্রস ভোটিং এর ভয় বিজেপিকে তাড়িয়ে বেড়াচ্ছে। সাংসদদের ডেকে ডেকে বোঝাতে হচ্ছে, তাদের কাউকে ভয় দেখাতে হচ্ছে, আবার কাউকে কাউকে ব্ল্যাকমেল করতে হচ্ছে, কাউকে কাউকে কলাটা মূলোটা দিয়ে চুপ থাকতে বলা হচ্ছে, শরিকদের বায়না মেনে নিতে হচ্ছে, কাউকে আর্থিক প্যাকেজ দিয়ে আর কাউকে বিধানসভার সিট ছেড়ে দিয়ে। 56 ইঞ্চির ছাতি এখন শুকিয়ে কাঠ। সরকার পড়ে যাওয়ার আশঙ্কায় যত কম্প্রোমাইজ মোদিকে করতে হচ্ছে, এর আগে এত নমনীয় হতে হয়নি মোদিকে। আমেরিকার ধমকের কাছে মাথা নত করতে হচ্ছে, শরিক দলের চাপের কাছে মাথা নত করতে হচ্ছে,
বিরোধীরা ভোট চোর বললেও জুৎসই জবাব কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনারকে লেলিয়ে দিয়েও লাভ কিছু হচ্ছে না, উল্টে লোকসান হচ্ছে। ইডি সিবিআই কে কেউ আর ভয় পাচ্ছে না। পেট্রোল পাম্প হোক বা খবরের কাগজের পাতা, মোদির মুখ দেখতে দেখতে মানুষ কিন্তু ক্লান্ত, বিরক্ত। এখন সেই 2011-র বামেদের মতো শনির দশা চলছে বিজেপি। সেবার সবাই যেমন চেয়েছিলেন 2011-য় আগে বামফ্রন্ট যাক, তারপরে কে ক্ষমতায় আসবে মানুষ সেটা পরে বুঝে নেবে। মানুষ ওসব নিয়ে ভাবেননি, আগে চেয়েছেন বামেরা যাক বাংলা থেকে। আজ একইভাবে মানুষ চাইছেন আগে মোদি যাক, চোর গিয়ে যদি ডাকাত আসে তো আসুক, তবু চোরের বিদায় চাইছে মানুষ। আপনি কি চাইছেন? কমেন্ট করে লিখে জানান। আগামীকাল শনিবার, রবি প্লাসের কোনো অনুষ্ঠান আসে না শনিবার দিন এবং রবিবার দিন, আপনারা জানেন। তাই আপনাদের সাথে আবার আমার দেখা হবে সোমবার বিকেল 5টায়। এছাড়া রাত 8টায় আসছি এক্স ফ্যাক্টর নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।